অনল মাহমুদের হাসি বাড়ল বই কমল না। শুনতে পেল কিনা আদিল বুঝতে পারল না। কেমন জ্বর পেকে যাচ্ছে। রহস্যময়ী দুই নারীর আগমনে পরিবেশ একটু বেশি জটিল হচ্ছে। সময় নিয়ে ভুল করছে না তো? অশান্ত মন নিয়ে গোডাউন ত্যাগ করে আদিল হাঁটতে থাকে সরু রাস্তা ধরে। অন্ধকারে পা ফেলতে তেমন কষ্ট হয় না, তবে বুকে কেমন চিনচিনে ব্যথা হয়। সে তো বলেছিল আলো আঁধারি রাস্তায় মৃদুমন্দ বাতাসে আকাশ দেখতে বের হবে, হাতে হাত স্পর্শ করবে, পুলকিত নয়নে খানিক লজ্জা ফুটে উঠবে। বুকের ধুকপুকানি বেড়ে যাবে, মানবী হারিয়ে যাবে প্রকৃতির অপর মায়ায়। অদ্ভুত শিহরণের রাত্রিটাও হয়ে উঠবে মধুময়। কিন্তু কোথায় গেল সে? কোথায় গেল শত শত স্বপ্ন, ইচ্ছে? কোথায় গেল আবদারের ঝুড়ি? তার শূন্য বুকটাকে শূন্যতা দেখিয়ে ঠেলে দিল গভীর গর্তে। বুকের বাম পাশে হাত রেখে কদম ফেলছিল আদিল। এই তো সে, তার হৃদয় গহীনে হৃৎস্পন্দন যে তারই নামে। সাঙ্গু নদীটি অবিরাম ছুটে চলেছে, নানান প্রজাপতির পাখির কলকলানিতে চারপাশ মুখরিত। হাওয়া বইছে বেশ, গাছের ডালগুলো কিছুক্ষণ পর পর দুলে উঠছে নিদারুণ আনন্দে। রিসোর্টের সামনে দাঁড়িয়ে সকালের স্নিগ্ধ হাওয়া গায়ে মাখছে আফিফ। ছুটে চলা পাখির ঝাঁক, প্রজাপতির নাচন, একে একে নিজের চোখে তার হাতে থাকা কৃত্রিম ক্যামেরায় বন্দি করে নিচ্ছে আফিফ। পাশে কারো উপস্থিতি টের পেয়েও নিজের কাজেই ব্যস্ত রইল সে। এতে করে পাশে দাঁড়ানো জিয়াউলের মনক্ষুণ্ণ হলো। উদাস নয়নে শূন্য দৃষ্টি ফেলে বলে উঠল, স্যার, আপনার এই অবহেলা আমার সহ্য হচ্ছে না। এর থেকে ভালো আমাকে মেরে ফেলুন। জিয়াউল কাঁদো কাঁদো চেহারা করে বলে উঠল কথাটি। আফিফ বিরক্তিতে চ শব্দ করে জিয়াউলকে সম্পূর্ণ উপেক্ষা করে দু কদম এগিয়ে এলো। অপমানে থমথমে মুখ নিয়ে জিয়াউল স্যারের দিকে তাকিয়ে রইল। কোন দিকে যাবে সে? বাবা ছেলের মাঝখানে সে ফুটবল হিসেবে কাজ করছে। একজন কিক মেরে বান্দরবান ফেলে, আরেকজন কিক মেরে ঢাকায় ফেলতে চায়। জীবনটা তার কি এভাবে কিক খেতে খেতে চলে যাবে? সে একজন সম্মানিত আর্মি অফিসার, তারও তো একটা সম্মান আছে। মুখটা গম্ভীর করে আবার আফিফের পাশে দাঁড়ালো। এবার আফিফ রাগী কণ্ঠে বলে উঠল, সিনেমার ডায়লগ যদি মুখ থেকে বের হয় তো নদীর পানিতে চুবিয়ে রাখবো, বলে দিলাম। বড়সড় ঢোক গিল জিয়াউল। বলতে চেয়েছিল, আমাকে ক্ষমা করবেন কিনা স্যার, না হলে এখনই আমি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহরণ করব। আপনার অবহেলা মৃত্যু সম। তবে সিদ্ধান্ত একদম পাল্টে ফেলল। সত্যি সত্যি যদি পানিতে চুবিয়ে রাখে আবার? কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল জিয়াউল। আমি কি করব স্যার? আপনিও আমার স্যার, আপনার বাবাও আমার স্যার। কোন দিকে যাই বলুন? আফিফ বলে উঠল, বাবা যে তোমাকে পাঠাতে চায়নি এটা আমি নিশ্চিত, তাই ভুলভাল বকে লাভ হবে না। কি উদ্দেশ্য নিয়ে এসেছো বলো? আবারও অপমান, এটাও হজম করে নিল জিয়াউল। নুরুল আলম সিদ্দিকী সত্যিই তাকে পাঠাতেই চায়নি, আরেকজনকে ঠিক করেছিলেন। হাজারটা ইমোশনাল কথা শুনিয়ে কাল রাতে সে আসতে পেরেছে শুধুমাত্র আফিফের সাথে থাকবে বলে। শান্ত কণ্ঠে বলে উঠল জিয়াউল, আমার বিশ্বাস আপনি হুটহাট শুধুমাত্র ঘুরতে আসেননি এই বান্দরবন, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন। আমি আপনার উদ্দেশ্যে সাথ দিতে এসেছি স্যার, প্লিজ ফিরিয়ে দিবেন না। আফিফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। সে ঠিকই ভেবেছিল এই ছেলে তার বাবার শেখানো বুলি আওড়াচ্ছে। চোখ রাঙিয়ে তাকাতে জিয়াউল ঝটপট করে বলে উঠল, আপনাকে নিয়ে ঢাকায় ফিরলে স্যার বলেছেন পুরস্কার দিবেন, আর বাবা বলেছে এবার পুরস্কার জিততে পারলে, মানে তাই আর কি। বিয়ের কথা শুনে আফিফের চোখের মুখের রং পাল্টালো। ভয়ঙ্কর রকমের রক্তিম চোখ জোড়া জিয়াউলের দিকে তাক করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আফিফ, তোমার যেহেতু এত শখ, ফাইন, থাকো। তবে জীবন রিস্ক আছে জেনে নিও, মামুলি ব্যাপার নয়। এবার বড়সড় এক রহস্য উদ্ঘাটন হবে। প্রস্তুতি নিয়ে এসেছো তো? একথা বলে আফিফ চলে গেল গটগট করে। উত্তর শোনার প্রয়োজনও বোধ করল না আফিফ। গটগট পায়ে রিসোর্টের ভেতরে চলে গেল। জিয়াউল দীর্ঘশ্বাস ফেলে পকেটে থাকা ফোনটা বের করল। কেউ কলে আছে। কানে ধরে বলে উঠল, জিয়াউল। প্রথমে সরি স্যার। আপনি সঠিক স্যার, আপনার বীর বাহাদুর ছেলের মাথায় ঘোরাঘুরি নয়, অন্য কিছু চলছে। এবারে যুদ্ধটা মনে হয় বড্ড ভয়াবহ। অপর পাশ থেকে নুরুল আলম সিদ্দিকী বলে উঠলেন, আমি তোমাদের পিছিয়ে যেতে শেখাইনি জিয়াউল। শত্রুর বুলেটের সামনে বুক পেতে দেওয়ার সাহস রাখো তোমরা। কোনো যুদ্ধই তোমাদের জন্য কঠিন মনে হবে না। লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী তোমাদের পাশে আছে সর্বদা। একথা বলে নুরুল আলম সিদ্দিকী থামলেন। বুকের ভেতরে একরাশ চিন্তা রেখেও কেমন সাবলীলভাবে সাহস দিচ্ছেন। আবার বললেন,
আমার বিশ্বাস এবারও আফিফ মুনতাসির জয়ী হয়েই ফিরবে। বিজয়ের মালা হাতে নিয়ে অপেক্ষা করব আমি। কথাগুলো যেন বুকে গিয়ে বিঁধল জিয়াউলে। নিমিষেই মন যেন যুদ্ধ করতে প্রস্তুত হয়ে পড়ল। দাম্ভিকতার সহিত উচ্চস্বরে বলে উঠল, ইয়েস স্যার, আপনার অপেক্ষায় অবসান শীঘ্রই হোক। বহু পুরনো ডায়েরি খুলে দেখার স্বাদ জেগেছে নুরুল আলম সিদ্দিকীর। বসে আছেন সেনাবাহিনীদের পেছন দিকে। ঝলমলে রোদ বইছে, উত্তরে হাওয়া। হালকা হাওয়ায় বেশ রোদের তাপটা ঠিক গায়ে মাখছে না। গাছগাছালি নানান রকম ফুলে ভরা জায়গাটার ঠিক মাঝখানে বসার ব্যবস্থা হয়েছে। মাথা থেকে গৌরবের মুকুটটি সযত্নে টেবিলে রাখলেন। ততটুকুই যত্ন পেল বাম হাতে থাকা ডায়েরিটাও। মুখোমুখি দুটো জড়বস্তু, কিন্তু পরিচয় বহন করে। এক একটি পরিচয়ের পেছনে গোপনীয়তা বহন করে। কাকে উপরে রাখবে? প্রতীয়মান সূর্যটা মাথাচাড়া দিয়ে উঠতেই নুরুল আলম সিদ্দিকী চেয়ারে হেলান দিয়ে ডায়েরিতে দৃষ্টি নিক্ষেপ করলেন। বুক চিরে বেরিয়ে এলো চাপা শ্বাস। যন্ত্রণাগুলো বিদ্রোহ করে পালাক্রমে বেড়ে চলেছে। আফসোসগুলো যুদ্ধ ঘোষণা করে ধেয়ে আসছে কঠোর মনের মালিককে কাবু করতে। তবে এতটা সহজ কি? নুরুল আলম সিদ্দিকী যে হারার পাত্র নয়, তার রন্ধ্রে রন্ধ্রে জয়ের উত্তেজনা। পুরো জীবনটাই যে জয়ের সম্মুখে গড়া। আশপাশ নজর ঘুরিয়ে মাইন্ড ফ্রেশ করার চেষ্টা চালালেন তিনি। সফলও হলেন। মিনিট খানিক পর ডান হাতি এগিয়ে ডায়েরির ভাঁজ খুললেন। অনেক দিনের পুরনো কলি। কাগজের পাতা তামাটে রূপ ধারণ করে বুঝিয়ে দিচ্ছে বহুকাল আগে যত্নে রাখা অনুভূতিগুলো। প্রথম পাতায় লেখাগুলো চোখ বুলালেন তিনি। লেখাগুলো হলো, সময়টা 1995 নভেম্বরে কোনো একটা দিন হবে। দিনটা আমার জন্য খুব খুশির। শুনলাম আপার বিয়ে ঠিক হয়ে গিয়েছে মস্ত বড় আর্মি অফিসারের সাথে। কিন্তু আপা বিয়ে করবে না। আর্মিরা নাকি বউদের সময় দেয় না, সারাক্ষণ সরকারের চামচামি করে। এটা অবশ্য আপার ভাষ্য। আমি তো তাকে দুলাভাই বানাতে এক পায়ে রাজি ছিলাম। আপার থেকে 3 বছরের ছোট হওয়ায় বন্ডিং দারুণ ছিল। ভালো ভালো কথা বলে রাজি করালাম আপাকে। আপা শর্তে দিল, আমাকে ছাড়া নাকি শ্বশুর বাড়িতে যাবেই না। কি আর করা, দুলাভাই অগত্যা পুটলা পুটলি সহ আমাকেও নিয়ে চলল। যদিও আমি প্রচণ্ড খুশি ছিলাম। বারবার দুলাভাইয়ের পেশিবহুল শরীরের অংশগুলো ছুঁয়ে দেখছিলাম। আর কল্পনা করছিলাম একদিন আমারও হবে। দুলাভাই আমার উৎসাহ দেখে হাসতো আর বলতো, শালাবাবু বড় হও, তোমাকেও আমার সাথে নিয়ে যাব। সে কথা শুনে কি যে আনন্দ হতো আমার। দিনের বেলাতেও যেন আকাশে আসমান চাঁদ তারা দেখতে পেতাম। তখন যেন আপার থেকে অধিক প্রিয় দুলাভাই ছিল আমার। আপা তো মাঝে মাঝে গোমরা মুখে বসে থাকতো। আপা কিন্তু জানতো সে আমার কাছে সবার উপরে। তবুও রং ঢং করতো। কি যে ভালো দিনগুলো ছিল। জীবন একবারে রঙে ভরা ছিল। সময় যেতে যেতে 2 বছর চলেই গেল। একদিন শুনলাম আমি নাকি মামা হব। আমার উড়নচণ্ডী আপার মাঝে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। দুলাভাইয়ের সাথে আমিও সমান তালে বাড়ি মাথায় তুললাম। এভাবেই হাতি তামাথার মাঝে কয়েকটা মাস কেটে গেল। আপার প্রসব ব্যথা। দুলাভাই গিয়েছে সিক্রেট অপারেশনে। আমি নিয়ে গেলাম হাসপাতালে। দুরু দুরু বুকে পায়চারি করছিলাম ওটির সামনে। লালবাতিটা নিভে যেতেই ডাক্তার বেরিয়ে আসলো। ছুটে গেলাম, জানতে চাইলাম। ডাক্তার বলল, ডাক এসেছে। নুরুল আলম সিদ্দিকী পৃষ্ঠাটা সম্পূর্ণ করা হলো না। শান্ত দৃষ্টি ঘুরিয়ে পাশে তাকান। ছেলেটি স্যালুট কার্য শেষ করে বলল, মিটিংয়ের সময় হয়ে এসেছে স্যার। ঘড়িতে নজর বুলান নুরুল আলম সিদ্দিকী। এতটা সময় পার হয়ে গেছে। ডায়েরিটি খুলে বসলে কখন মিনিট পেরিয়ে ঘন্টা পেরিয়ে চলে যায় তিনি টেরই পান না। দু হাতে জড়ো বস্তু দুটো হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। মাথা নেড়ে সাই জানাতেই ছেলেটি চলে গেল। নুরুল আলম সিদ্দিকী ডায়েরিটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে বড় বড় পা ফেলে হাঁটতে লাগলেন। তার প্রতিটা কদমে ছিল গাম্ভীর্যের ছাপ। একে একে কয়েকটা ঘর পেরিয়ে ঢুকে পড়লেন হলরুমে। তিনি হলরুমে প্রবেশ করতেই দাঁড়িয়ে গেল সকল সেনা। বসলেন চেয়ারে। মিনিট খানেক চুপ রইলেন। নীরবতা ভেঙে গম্ভীর স্বরে বলে উঠলেন, ফর্মালিটি আজ বাদ রাখলাম। গুরুত্বপূর্ণ এক টপিক নিয়ে কথা বলবো আজ। তবে প্রথমেই শুধাবো, প্রস্তুত তো সব কিছুর জন্য? সমন্বয়ে আওয়াজ করে উঠল সকল সেনা। হ্যাঁ স্যার, প্রস্তুত। নুরুল আলম সিদ্দিকী আরও মিনিট খানেক চুপ রইলেন। হুট করে দাঁড়িয়ে গিয়ে প্রজেক্টর অন করলেন। সবুজে ঘেরা প্রকৃতি, সুউচ্চ পাহাড়। এভাবে একে একে কয়েকটা ছবি দেখিয়ে বললেন, বান্দরবান শহরটা জনবসতি খুবই কম। প্রকৃতি যেন সব মায়া ঢেলে দিয়েছে এই শহরটাকে। প্রকৃতি যেমন রহস্যময়ী, রূপ বদলে কার্পণ্য করে না, এই শহরটাও তেমন। পাহাড়ের মাঝে মাঝে যে রহস্য মিশে আছে। আমাদের পুরোটা মোটিভ নেই, শুধুমাত্র কিছুটা সন্দেহ, কিছুটা বিশ্বাসের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পায়তারা করছি।
জেনে রাখা ভালো, বান্দরবানের পূর্বে রয়েছে মায়ানমারের চীন প্রদেশ ও আরাকান প্রদেশের সীমান্ত, এবং কি ভারতীয় আন্তর্জাতিক সীমানা ও বান্দরবানের সাথে সংযুক্ত। আমাদের নিশ্চয়ই ব্যাখ্যা দিতে হবে না সীমান্তে কি কি হতে পারে। সব সেনাবাহিনীরা মনোযোগ দিয়ে শুনছে। কথা বলার ভঙ্গিমা এতটা মধুর ছিল যে সারাদিন শুনলেও যেন বিরক্ত লাগবে না। নুরুল আলম সিদ্দিকী এবার চেয়ারে বসলেন। তার সামনে রাখা কিছু কাগজ হাতে তুলে নিয়ে বললেন,